জয় মহাকাল আদেশ হো। হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, ঠিক ধরেছ। লাস্ট অক্টোবরে আমার ভ্রমণ গন্তব্য ছিল উজ্জয়ন, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের অনেকগুলি জায়গায় আমি দেখেছি, তার মধ্যে বিশেষ দর্শনীয় স্থান ওঙ্কারেশ্বর, মামলেশ্বর এবং অবশ্যই মহাকাল। রাত 12টার নাগাদ আমরা এসে পৌঁছেছি উজ্জয়ন স্টেশনে। আসানসোল থেকে ডাইরেক্ট উজ্জয়ন স্টেশনে এসে মহাকালের কাছে আসা তো যেন মনে হচ্ছে প্রচুর প্রচুর বেলপাতা বা বটপাতাই বলতে পারো, বেলপাতা রূপে যেন আমাদের স্বাগত করছে। এবং স্টেশনটি বেশ দীর্ঘ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রাত্রি হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 12:30 হয়ে গেছিলো এবং ফ্রেশ হয়ে আমরা রেস্ট নিয়েছিলাম। পরের দিন সকালেই আমরা এসে পড়েছি মহাকাল মন্দিরে। আমার শাশুড়ি মাতা, আমার ছেলে, বুঝতে পারছো প্রায় 24 ঘন্টার উপর জার্নি করে রাত্রে এসে পৌঁছে সকালবেলায় আমরা বাবা ভোলানাথের দর্শনে চলে এসেছি। বলে রাখি, মহাকাল তোমরা নিশ্চয়ই জানো একটি অন্যতম বিশেষ জ্যোতির্লিঙ্গ। এখানে দূষণ দস্যুকে দমন করেছিলেন বাবা কাল রূপে। তাই এখানে বাবা ভোলানাথ, বাবা শিবকে মহাকাল বলা হয়। এটি হলো মহাকাল মন্দিরের বাইরে। এখানে ছোট ছোট নানা ধরনের মন্দির আছে। শ্রীকৃষ্ণের মন্দির, স্বপ্নদোষ নিবারণের মন্দির। কেউ যদি রাত্রেবেলায় বিশেষ ভয়ানক স্বপ্ন দেখে দেখে জেগে যায়, শুনেছি সেই নাকি এই মন্দিরে এসে পুজো দিলে তার সেই স্বপ্নদোষ কেটে যায়। এখানে তাছাড়াও রয়েছে হনুমানজির মন্দির, মঙ্গলনাথের মন্দির, প্রচুর অনেক ছোট ছোট মন্দির রয়েছে। এবং মন্দির চত্বরটি এত বিশেষ বড় যে তোমাদের ঘুরে দেখতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আরেকটি কথা বলে দিই, মহাকাল মন্দিরে মূলত 4টে গেট। যদিও আমরা যে সময় গিয়েছিলাম সেখানে 2 নম্বর ও 3 নম্বর গেটটি সারানো হচ্ছিল বলে 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। এবং বেশ অনেকটা মন্দির গেট থেকে করিডোরটা অনেকটাই দীর্ঘ। এটি হচ্ছে বাবার আসন। শ্রাবণ মাসে এই যে দেখছো এই আসনটিতে শ্রাবণ মাসে এটির উপর সিংহাসন। এখানে বাবা মহাকালের ছাতাটি উপরে রেখে রথে করে গোটা উজ্জয়নের পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখানো হয় বাবা মহাকালকে। মন্দিরটি বিশাল বড় এবং এর করিডোরটি অতি সুসজ্জিত এবং অতি সুন্দর। এখানেও ভোগ কাউন্টার রয়েছে। ভোগ কাউন্টারে নানা ধরনের তুমি প্রসাদ কিনতে পারবে। দেশি ঘিয়ের লাড্ডু। এটি হচ্ছে মেন ডোর। এখান থেকেই মেন গেট আর কি, এখান থেকেই মন্দিরের প্রবেশ। এর বাইরে হচ্ছে করিডোর। ওই যে দূরে পতাকা দেখা যাচ্ছে যে মন্দিরের চূড়ায়, সেটি হচ্ছে বাবা মহাকাল মন্দির। এবং পার্শ্ববর্তী যে চূড়াগুলি দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে অন্যান্য দেবদেবীদের মন্দির। এখানে বাবার একটি বিশাল বিশাল বড় জ্যোতির্লিঙ্গর রূপ রয়েছে, যেটি অতি মনোহর। এবং প্রত্যেক দিন দুপুরের নাগাদ সেই রূপটিকে এক একটি আকারে সুসজ্জিত করা হয়। এটি হচ্ছে মেন করিডোর। করিডোরের মধ্যে করিডোরটি ঘুরে দেখতেই প্রায় তোমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এবং কেউ যদি ফটোগ্রাফির আমার মতো শখ থাকে তাহলে তো তার তো আরেকটু বেশি সময় লাগবে। ব্যবস্থা খুব সুন্দর, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। মন্দির থেকে বেরিয়ে অনেকটাই হাঁটতে হবে, প্রায় কিছু না হলে 1 থেকে 1.5 কিলোমিটার তুমি এই সুসজ্জিত বাইরের চত্বরটি ঘুরে দেখতে পারো। আমরা যদিও আগের দিন ভীষণ অনেক রাতে এসেছিলাম বলে ভীষণ টায়ার্ড ছিলাম, কিন্তু তবুও বাবার মন্দিরে এসে যেন একটা কোথাও একটা অন্তর্নিহিত এনার্জি যেন আমাদের মধ্যে বেরিয়ে আসছিল, যে আমাদের কোনো কিছু আর টায়ার্ড মনে হচ্ছে না। বারবার মনে হচ্ছিল মন্দিরে আরেকটু ঘুরি। অনেক ধরনের মানুষ সাথে এখানে পরিচয় হয়েছিল।
আমরা সকালবেলাতে মহাকাল মন্দিরে পুজো দিয়েছিলাম ঠিকই, কিন্তু যদি করিডোরটি ঘুরে দেখতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে রাত্রে একবার আসতেই হবে, এবং মঙ্গল আরতিও দেখতে পাবে, যেটি অতি ভোরে হয়, সেটি ভোর 4টের সময়। আর না হলে তোমরা অবশ্যই রাত্রে যদি আসো তাহলে করিডোরটি এত সুন্দর সুসজ্জিত করা হয়ে থাকে যে দেখেই তোমাদের মন ভরে যাবে। এখানে নানা ধরনের বাবা ভোলেনাথের স্ট্যাচু, নানা ধরনের অন্য অনেক স্ট্যাচু এবং লাইটিং, এবং তার যা পার্শ্ববর্তী যে পরিবেশ, সেটা অতি মনোরম পরিবেশ। প্রথম দিন তোমরা করিডোর পুজো দিয়ে যেটুকু একটু হয়তো পুজো দিতে তোমাদের 2-2.5 ঘন্টা সময় লাগবে, তারপর তোমরা মনে করলে উজ্জয়নে লোকাল ট্যুরটি করে নিতে পারো। এখানে আমরা সকালবেলায় মন্দির থেকে বেরিয়ে পুরো ভেজ খাবার খেয়েছিলাম। ছোলা বাটোরা, ধোসা, এনি টাইপ খাবার, স্যান্ডউইচ, সব রকম খাবার পাওয়া যায়, এবং খাবার টেস্টও অতি সুন্দর। আমার ছেলে তো খুব এক্সাইটেড, পাওভাজি নিয়েছিল সে। আমরা সকালে জলখাবার সেরে আমরা লোকাল ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। এখানে লোকাল ট্যুরটি করতেও তোমাদের খুব ভালো লাগবে, এবং তাতেও মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে যদি একটু সময় নিয়ে করো। এই যে এসে পৌঁছে গেছি মঙ্গলনাথ মন্দির। যাদের মঙ্গলের দোষ থাকে, যাদের এ পিছনে হচ্ছে গোদাবরী নদী, এবং যাদের মঙ্গলের দোষ থাকে, এই মঙ্গলের দোষ কাটাবার জন্য এই মঙ্গলনাথ মন্দিরে তারা পুজো দিয়ে থাকে। মঙ্গল দোষ নিবারণের জন্য এই যে দেখছো, এইভাবে নিচে অনেক পুরোহিত এবং তাদের পুজোর ব্যবস্থাপনা থাকে। যাদের মঙ্গল দোষ থাকে, মঙ্গল দোষ নিবারণ করার জন্য তারা এখানে পুজো দিয়ে থাকে। বিশ্বে একমাত্র এই একটি মন্দির আছে যেখানে মঙ্গল দোষ বা যারা মাঙ্গলিক, তারা তাদের দোষ থেকে মুক্ত পেতে পারে, এবং তাদের পুজো পদ্ধতি কীভাবে পুজো করলে সেই দোষ থেকে নিবারণ পাওয়া যায়, সেটা একমাত্র এই উজ্জয়নের মঙ্গলনাথ মন্দিরেই হতে পারে। তার অন্যরকম ব্যবস্থাপনা আছে, কিন্তু নিত্য যেরকম পুজো আমরা দিয়ে থাকি সেটাও তোমরা দিতে পারো। এই উজ্জয়নে সন্দীপনী মুনির আশ্রম আছে, যেখানে শ্রীকৃষ্ণ তার বিদ্যাভ্যাস শুরু করেছিলেন। সেই সন্দীপনী মুনির আশ্রমেও আমরা গিয়েছিলাম। এই মঙ্গলনাথ মন্দিরেও এসে তোমাদের বেশ কিছুক্ষণ বসলে খুবই ভালো লাগবে, এবং একসাথে কত পুজো হচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে। আমার মেয়ে ছেলে ভীষণ এক্সাইটেড। আমরা এই মন্দিরে পুজো দিয়ে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। পেছনেই বয়ে চলেছে গোদাবরী নদী। এই মন্দিরটিও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খুব ভালো লাগবে এই মন্দিরে এসে, যেখানে একসাথে প্রচুর পুরোহিত, এই যে দেখতেই পাচ্ছ, তাদের মনে মঙ্গলের কোনো সমস্যা আছে তাই তারা পুজো করছে, এবং অনেকগুলি যজ্ঞকুণ্ড সেখানে একসাথে অনেক, ওই যে যারা বসে আছে দেখাচ্ছি তোমাদেরকে, তারা প্রত্যেকেই কিন্তু তাদের মঙ্গল দোষ নিবারণের জন্য যজ্ঞ করছে। অনেক পুরোহিত এবং অনেক যজ্ঞকুণ্ড, অনেক জনের পুজো একসাথে হয়। এবার আস্তে আস্তে আমরা অটো করে যাচ্ছি সন্দীপনী মুনির আশ্রম, এবং আরও উজ্জয়নের পূর্বের নাম ছিল অমরাবতী, তাই এখানে অনেক অমরাবতী এক্সপ্রেসও অনেক ট্রেনের নাম হয়ে থাকে। এই গোটা শহরটি যেন বাবা মহাকালের আবির্ভূত। সন্দীপনীর মুনির আশ্রমের আগে আমরা গিয়েছিলাম বট সাবিত্রী তলা। এই বট সাবিত্রী তোমরা নিশ্চয়ই পৌরাণিক গল্প শুনেছ, বিক্রম বেতাল। সে বিক্রম বেতালকে যে গাছ থেকে রাজা নিয়ে যেতেন, সেই গাছটির পুজো এখানে করা হয়। কথিত আছে, লোকমুখে যা শুনলাম, এই হচ্ছে সেই গাছ যেই গাছের ওপর থেকে বেতাল নেমে আসতো, এবং রাজা বিক্রমাদিত্য তাকে পিঠে করে, তোমরা নিশ্চয়ই সবারই প্রত্যেকেরই মনে পড়েছে, পিঠে করে নিয়ে যেত এবং বলতো, তোমায় একটি গল্প শোনাবো, এই গল্পটি শুনে যে সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি কিন্তু আবার
উত্তরটি যদি ঠিক হয় তাহলে কিন্তু আবার আমি গাছে ফিরে যাব। এই হচ্ছে সেই বেতাল, মানে বেতালের বাসস্থান, অর্থাৎ সেই বটতলা। এখানে সাবিত্রী দেবীর পুজো করা হয়। বিক্রম বেতালের অনেক ছবি তোমরা জুম করে দেখতেই পারো, বিক্রম বেতাল ছবি এখানে দেখতে পাবে। পরের দিন আমাদের গন্তব্যস্থল ছিল ওঙ্কারেশ্বর। সন্দীপনী মুনির আশ্রমের কিছু ভিডিও আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। পরের দিন সকালবেলায় আমরা মহাকাল থেকে বাসে করে গিয়েছিলাম ওঙ্কারেশ্বর মন্দির। এখানে বাস পরিষেবাও খুব সুন্দর এবং রাস্তাও খুব ভালো। প্রায় 3-3.5 ঘন্টার মতো লেগেছিল আমাদের ওঙ্কারেশ্বর পৌঁছাতে। আমরা ওঙ্কারেশ্বর পৌঁছে গেছি। এবার আমাদের ওঙ্কারেশ্বরের পথে যাত্রা শুরু। ওঙ্কারেশ্বরে গিয়ে আমরা একটি আশ্রমে ছিলাম। সেই আশ্রমটি যদিও সেটি একটি মারাঠি আশ্রম, গজানন্দ স্বামীর আশ্রম, কিন্তু সেখানে গিয়ে তোমরা বুক করতে পারো বা আগের থেকেও বুক করার ব্যবস্থা আছে, কিন্তু যতদূর আমার মনে হয় বুক করা যায় না, সেই সব বিষয়ে আমার অবশ্য জানা নেই। তবে আমরা গিয়েই সেটি বুক করেছিলাম। এটি একটি মারাঠি আশ্রম এবং মারাঠি প্রভুর শিষ্যরা তারাই আশ্রমটি করে। আশ্রমটিও ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আশ্রমটি যদি তুমি নন এসি বা এসি রুম নাও, তার বিভিন্ন ভাড়া রয়েছে। 800, 850 পার ডে। এবং এই আশ্রমটির একটি বিশেষত্ব হচ্ছে যে এই আশ্রমের একদম কাছেই মা নর্মদার গায়ে ওঙ্কারেশ্বর মন্দির। এইখানে 2টি জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করি, ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর। এটি আশ্রমের মেন গেট। এখান থেকে আশ্রমের, এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, ও আশ্রমের মধ্যে খুব অল্প মূল্যে তোমরা জলখাবার, রাতের খাবার, দিনের খাবার কিন্তু পুরো ভেজ, সেটাও বলে রাখি, যারা নন ভেজের প্রিয় তাদের কিন্তু এখানে কিছু নেই। কারণ এই মহাকাল, উজ্জয়ন, ওঙ্কারেশ্বর, পুরো মধ্যপ্রদেশে ম্যাক্সিমাম জায়গা, গোয়ালিয়র, ইন্দোর ছাড়া আমরা কিন্তু সব জায়গাতেই ভেজ পেয়েছি, ভোপালেও। জয় মা নর্মদা। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, এটি মা নর্মদা। আমি যেদিন পৌঁছাই সেই দিনে আমরা বিকেল 4টের সময় মা নর্মদা পরিক্রমাতে বেরিয়ে যায়। মা নর্মদা পরিক্রমা তুমি ওঙ্কারেশ্বর মন্দির থেকে গোটা পাহাড়টিকে যদি পরিক্রমা করো, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, পরিক্রমা করতে পারো। অথবা নর্মদার বুকে লঞ্চে করে বা বোটে করে তুমি কিন্তু পরিক্রমা করতে পারো। যদি পুরো নর্মদা নদী পরিক্রমা করতে হয় তাহলে এক একজনের মাথাপিছু পড়ে 500 টাকা। আর যদি খানিকটা 2টো স্পট দেখিয়ে ওরা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে, তাহলে সেটা পড়ে মাথাপিছু 150 টাকা। আমার খুব ইচ্ছেই ছিল যে আমি পুরো নর্মদা নদী পরিক্রমা করব, এবং যার জন্য আমরা 5 জন থাকলেও আমাদেরকে পুরো বোটটাই আমরা বুক করেছিলাম 2500 টাকাতে, এবং পুরো নর্মদা নদী আমরা পরিক্রমা করেছিলাম। আমাদেরকে প্রায় 8 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল, কারণ তখন ভাটা চলছিল। পুরো নর্মদা পরিক্রমা করতে গেলে হয় ভোরের দিকে অথবা বিকেলেই করতে পারে। আমার বোটের যে ছেলেগুলি ছিল তারা আমাদেরকে জানালো, যদি ভাটা হয় তাহলে প্রচুর ইট বা বড় বড় পাথর থাকে, যার জন্য বোট এই যে দেখো অর্ধ পরিক্রমা করছে। এটা কিন্তু পুরো পরিক্রমা নয়। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি ভাটা হয় তাহলে অনেক নদীর নিচে অনেক বড় বড় পাথর থাকে, যেটা বোট অতিক্রম করতে পারে না। তাই জন্যে জোয়ারের সময় নর্মদা নদী পুরো পরিক্রমা করানো হয়, এবং সেটা সারাদিনে খুব বেশি হলে 2টো টাইম বা খুব বেশি 3টে টাইম হয়তো করানো হয়। মা নর্মদার জল খুব পবিত্র। আমি সেদিন যখন পৌঁছাই সেদিন আমি স্নান করতে পারিনি। আমরা যেদিন পৌঁছাই সেদিন স্নান না করলেও পরের দিন সকালেই আমরা স্নান করে বাবা ওঙ্কারেশ্বর এবং মামলেশ্বর দর্শন করেছিলাম। আমরা ওয়েট করছিলাম, হ্যাঁ জোয়ার এসে গেছে, আমাদের বোট আবার নতুনভাবে চালু হয়ে গেছে, এবং আমরা নর্মদা নদী পরিক্রমা করছি। ওঙ্কারেশ্বর একটি বিশেষ জ্যোতির্লিঙ্গ। এখানে রাজা বাবা ভোলানাথের
তপস্যা করেছিলেন এবং বলেছিলেন আমার রাজত্বে আপনাকে এখানে থাকতে হবে, বিদ্যমান থাকতেই হবে, আপনার যাওয়া চলবে না। তখন এখানে বাবা যে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করেছিলেন সেইটি হচ্ছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। নর্মদা নদীর যে পাহাড়ের মাঝখানে যে পাহাড়ের উপর বাবা বিরাজমান, সে পাহাড়টি ওং আকৃতির, তাই এই জ্যোতির্লিঙ্গটির নাম হয়েছিল ওঙ্কারেশ্বর। পুরো পাহাড়টি হচ্ছে ওং আকৃতির এবং এখানে নর্মদা নদী দুটো ভাগে বিভক্ত হয়েছে। একটি জায়গায় একদিকে চলে গেছে কৃষ্ণা এবং অন্য দিকটি নর্মদা। এবং কৃষ্ণা ও নর্মদা একই নদী, কিন্তু পাহাড়ের গায়ে এসে যখন দুই ভাগে বিভক্ত হচ্ছে, তখন পাহাড়ের যেখানে শুরু বলতে পারি, সেখানে যেখানে বিভক্ত হচ্ছে সেখানে একদিকের নাম হয়ে যাচ্ছে কৃষ্ণা, অপর দিকে হচ্ছে নর্মদা। এবং পাহাড়টি যেখানে শেষ হচ্ছে সেখানে এসে আবার তাদের সঙ্গমস্থল, ওই সঙ্গমস্থলে গিয়ে অনেকে স্নান করে এবং সাধুরাও ওখানেই স্নান করে। ওই সঙ্গমস্থলটি খুব পবিত্র মানা হয় এবং সঙ্গমস্থলে পুজোও করা হয়। সেই সঙ্গমস্থলে আমি তোমাদেরকে দেখাবো। আমরা যখন নর্মদা পরিক্রমা করে ফিরি তখন প্রায় 7টা বেজে গিয়েছিল এবং এই পরিক্রমা করতে টাইম লেগে যায় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, কিন্তু খুব রোমাঞ্চকর, খুব আনন্দ লাগবে। নর্মদা পরিক্রমা করার পর সেখানে দাঁড়িয়ে আমরা আরতিও দেখি। যে টাইমে আমরা পরিক্রমা করে ফিরি ঠিক তখনই আরতি শুরু হয়। অনেক সন্ধ্যেও হয়ে গেছিলো। দেখো আমরা এখনও পরিক্রমা আমাদের প্রায় শেষের মুখে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দূরের খালি নর্মদার যে ব্রিজ, সেই ব্রিজের লাইটগুলোই দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে এবং খুব খুব দারুণ দেখতে লাগছিল। পুরো অন্ধকার, 1-2বার বন্ধুরা ভয়ও লাগছিল, তবে এই ছিল আমার 2 জ্যোতির্লিঙ্গ দর্শন।